দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেন্স ইন্টেনশন এবং সাপ্তাহিক মতামতের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ঈদে মিলাদুন্নবীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। জনাব কুদ্দুস খান, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালোই আছি। বেশ কিছু ঘটনা ঘটে গেছে, আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনএন অর্থাৎ বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক রেডিও, আপনিও তো পার্ট, আমার শুভেচ্ছা তো আপনার আমার শুভেচ্ছা জানাইতে হয়। এটা পার্ট, আপনি একটু পারিবারিক কারণে অত বেশি সময় দিতে পারেন না, এই আর কি। আশা সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা আমাদের জন্য প্রবাসে অত্যন্ত একটি আশার কথা যে বিএনএন একটি ভিন্ন ধারার রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছে। বিকল্প ধারা বলা যায়। মেন মিডিয়াতে কিছু প্রবলেম আছে, যেটা বিপ্লব পালের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। মেন মিডিয়াটা হচ্ছে কি, জনগণের সাথে থাকতে চায়, সত্য কথাটা অনেক সময় এড়িয়ে যায়, কারণ কিছু কিছু অ্যাড তাদের নিতেই হয়, যে অ্যাডভার্টাইজমেন্ট না হলে তো আর পত্রিকা চলে না বা কোনো মিডিয়াই চলে না। কাজে অ্যাডভার্টাইজ পাওয়ার কারণে তারা অনেক সময় কিছু একটু অনেক এড়ায় বা সংবাদটা এমন ভাবে কায়দা করে যাতে নাকি সত্যটা একটু অনেক না এড়ালেও পাশ কাটিয়ে যায় আর কি। তো অল্টারনেটিভ মিডিয়া হিসেবে আমরা বিকল্প ধারা যে মিডিয়া সৃষ্টি করেছি, আমরা অ্যাডের অত ধারদারি না, আমরা সত্য কথাটা বলবার চেষ্টা করবো আর কি। এবং আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করবো। আপনারা নিয়মিত কিন্তু আপনি জানেন তো মিডিয়ার কি প্রবলেমটা হয়। প্রবলেমটা যেটা হয় সেটা হলো মিডিয়া জনগণকে রিফ্লেক্ট করতে চায়। যেটা আপনি যদি ঢাকার পত্রিকাগুলো দেখেন তাহলে দেখবেন যে একই নিউজ, যেভাবে বিএসএফ দুটো লোক খুন করেছে বা গুলি করেছে, ঢাকায় যে নিউজটা এসেছে যে বাংলাদেশের দুজন নাগরিক খুন করেছে, কলকাতার নিউজটা ভিন্নভাবে আসবে। কলকাতা বলবে যে হ্যাঁ ভুলবশত হয়েছে বা কিছু একটা সাম কাইন্ড অফ ইয়ে দেয়। এটা কারণটা হলো এই, কলকাতার জনগণ বা ভারতীয় বাঙালি জনগণ এটা মানতে রাজি না যে বিএসএফ তাদের সংগঠন তারা খুন করতে পারে। এদিকে এই জাতীয় যে নিউজগুলোর মধ্যে একটুখানি কম্প্রোমাইজ থাকে। কলকাতার আনন্দবাজার কম্প্রোমাইজ করে, এদিকে আমাদের ঢাকার পেপারগুলো কম্প্রোমাইজ করে। এটা নর্মাল। আমেরিকান পত্রিকাও যদি দেখেন কিছুটা কম্প্রোমাইজ আছে। আমেরিকান মিডিয়া, ফক্স টিভি যদি দেখেন তাহলে দেখবেন যে কিছু কম্প্রোমাইজ তারা করে। ইসরায়েলের পক্ষে বেশি গান গায়, আরব নিউজটা একটু কম থাকে। এখন এটা হলো মেন মিডিয়ার দোষ। আবার আরবে যদি যান, আরব মিডিয়াতে দেখবেন যে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী রক্তপান করে, এই জাতীয় কথাও আছে। একটু এক্সাজারেট করা হয়, ওইটাই শুনতে চায় আরবের লোকজন, সেটাই করে। কিন্তু এর জন্য আমাদের বিকল্প মিডিয়া করতে হয়েছে, যেখানে নাকি মোটামুটি আমরা বায়াস না হয়ে নিরপেক্ষ নিউজটা দিতে পারি, জনগণ যাতে নাকি অ্যাটলিস্ট কিছু হইলেও সত্য আমাদের কাছে জানতে পারে। এই হচ্ছে কথা। তো আপনারা শুনলেন যে বিএনএন অর্থাৎ বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের উদ্বোধন এবং এর মূল লক্ষ্য নিয়ে। তো চলুন শোনা যাক ঢাকার কিছু খবর। গতকাল বা গত পরশু একটি সভায়, যুবলীগ আয়োজিত একটি সভায় বহুদিন ধরে প্রবাসী বুদ্ধিজীবী জনাব আব্দুল গফফার চৌধুরী এসেছিলেন। বিভিন্ন কারণে তিনি বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন, এবারও তার ব্যতিক্রম নয়। তার কথা হচ্ছে যে সম্প্রতি যে বিডিআর বিদ্রোহ ঘটে গেছে, তার কারণে তার পেছনের তদন্তের জন্য বিএনপির প্রধান খালেদা জিয়া, তার উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের সেক্রেটারি জেনারেল নিজামীকে গ্রেফতার করে তাদের উপরে তদন্ত করা হলেই নাকি এই বিডিআর বিদ্রোহের কারণটা বেরিয়ে আসবে। আপনি কি বলতে চান? এটা গফার ভাই, আবারও আপনি কেন এই সমস্ত শুরু করছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সেটা হলো কি যে হ্যাঁ, বিএনপির কেউ কেউ জড়িত থাকতে পারে বা আওয়ামী লীগের কেউ কেউ জড়িত থাকতে পারে, কিন্তু আগের থেকে বলা মুশকিল। এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত করার দরকার। তদন্তের কথাটা আমি বারবার বলেছি, যদিও বাংলাদেশে এবং পাকিস্তানে থেকে শুরু করে পাকিস্তানের জন্মের পরের থেকে বহু তদন্ত কমিটি হয়েছে, কিন্তু কোনো তদন্তই শেষ পর্যন্ত প্রকাশিত হয় না। এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার, ক্লিয়ারিটি থাকা দরকার। হাসিনাকে আমরা অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাই করুন তদন্ত, সেটা যেন জনসমক্ষে প্রচার করা হয়। আর এখানে আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট ওবামার কথাটা আপনারা যদি একটু মনে রাখেন, দেখেন সে যা করতেছে অলরেডি ওয়েবসাইটে দেওয়া হয়েছে, কি টাকা কোথায় খরচ হয়েছে ওয়েবসাইটে দেওয়া আছে, যে কেউ কোয়েশ্চেন করলে তার উত্তর পাওয়া যাবে। এই জাতীয় একটা ওয়েবসাইট করতে পারে বাংলাদেশ সরকার, যে তদন্ত হয়েছে, এতটা অগ্রগতি হয়েছে, যাতে নাকি জিনিসটা সুস্পষ্ট থাকে। এখানে যে কিছু লোকাইলেই সমস্যা সৃষ্টি হবে, লোকাইলে আবার বিদ্রোহ হবে। তদন্তের কথা যখন আসছে আর কি, বা আপনি যে ওয়েবসাইটের কথা বলছেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবার কাছে জানাতে চাই যে কিছুদিন আগে এই ইউটিউবেই সেনানিবাসে সেনা কর্মকর্তা এবং শেখ হাসিনার মধ্যে কিছু কথোপকথন এসেছে, রেকর্ডেড ভার্সনটা এসেছে এবং অনেকে শুনে সেটা পছন্দ করেছেন, অনেকে করেননি।
সে প্রসঙ্গে যাচ্ছি না। অজ্ঞাতার কারণে কিন্তু ইউটিউব এবং ইএস নিউজ বলে যে দুটো ওয়েবসাইট আছে, এই দুটো বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে জাতীয় নিরাপত্তার ইস্যুতে। তো যেখানে একটা স্বাধীন মিডিয়াকে গলা চেপে ধরার চেষ্টা করা হচ্ছে, সেখানে আপনার যে ওয়েবসাইটটা তার কতটুকু বাস্তবসম্মত? না, ঘটনা যেটা সেটা হলো কি যে নিরাপত্তা কোনো ক্ষুণ্ণ হয় না। আমেরিকান প্রেসিডেন্টকে জুতা মারা হয়েছে, সেটা বারবার আমেরিকাকে ভিতরে দেখা হয়েছে, হাসাহাসি হয়েছে, রাস্তায় কথা হয়েছে, রেস্টুরেন্টে কথা হয়েছে, এবং যে রেনো আছে, রেনো তো এটা নিয়ে নানান রকম মজা করেছে, অ্যাক্টিং করে দেখিয়েছে। তাতে তো প্রেসিডেন্ট বুশের এমন মহামারী কোনো ক্ষতি হয় নাই, তার জনপ্রিয়তা কম নাই, বাড়ে নাই। জনপ্রিয়তা যদি কমে থাকে, কমেছে এটা যুদ্ধের কারণে। কাজেই এই যে লুকানোর একটা স্বভাব আমাদের দেশে আছে, সেটা ঠিক না। যে যাই হোক ঘটনা, তো আপনি এই ঘটনা নিন্দা করছেন? তো আমি ঘটনা খুব নিন্দা করছি। সেটা হলো কি, যাই ঘটনা হোক, মিডিয়াকে আটকাবে কেন? মিডিয়া যা খুশি বলবে। মিথ্যা বললে তোমরা আরেকটা বলো যে তোমরা মিথ্যা বলছো, শো করো, অনেক কিছু করা যায় মিডিয়ার বিরুদ্ধে। কিন্তু মিডিয়াকে গলা চেপে ধরার তো রাইট নাই। তাকে বলতে দিতে হবে, মিডিয়াকে এবং বিরোধী দলকে যা খুশি তাই বলতে দিতে হবে। আমি গণতন্ত্র মানে এটাই বুঝি। খালেদা যে বিরোধী আছেন, উনি যা খুশি তাই বলুন। উনি যদি ভাইলেন্সে না জানতে বলতেই পারেন ওনার কথা। আর মিডিয়া তো ভাইলেন্সের আহ্বান না করে যে কোনো কথা, যে কোনো রকম সমালোচনা করতে পারে, এটাকে বন্ধ করে দেশ হাসিনা ভুল করবে। প্রধানমন্ত্রী আপনি ভুল করবেন, দয়া করে মিডিয়াকে কন্ট্রোল করবার চেষ্টা করেন না, তাহলে সর্বনাশ হবে। কারণ মিডিয়া এখন কন্ট্রোল করা যায় না। আমরা পাকিস্তানি সময় দেখেছি, কিন্তু এখন সম্ভব না। ইন্টারনেট আছে, সামহাও ইন্টারনেটের কারণেই কিন্তু বেশি বেশি চলে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে কিছু ব্লগ আছে, বাংলা ব্লগ, অনেক লেখকই আছেন, তারা প্রফেশনাল লেখক না, অনেকে এদের মধ্যে নিরপেক্ষ আছেন যারা এই ঘটনাগুলো তুলে নিরপেক্ষ। সেটা হলো কি যে আপনি যাই ঘটনা ঘটুক, সেই ঘটনাটার কেউ না কেউ বিপক্ষে বা সপক্ষে থাকে। একজন ইমেল করে আমেরিকা পাঠিয়ে দিলে আমরা প্রচার করে দেবো, কারণ মিডিয়াকে কন্ট্রোল করার কোনো স্কোপ নাই। এই সত্য কথাটাই কেন আব্দুল গাফফার চৌধুরী বা তার সমমনা বুদ্ধিজীবীরা তথাকথিত বুঝতে পারেন না, সেটাই কিন্তু আমার কাছে গাফফার চৌধুরী এটা রাইট নাই। দোলা ভাই, আপনি এটা রাইট নাই যে করে বলা যে তুমি এটা করেছো বা এটার সাথে জড়িত আছে। হ্যাঁ, ইনকোয়ারি হোক, ইনকোয়ারি হয়ে যদি পাওয়া যায় তাহলে তাকে শাস্তি হবে। নর্মাল কোর্সের যে আইনে আছে, আইনে তাকে পানিশমেন্ট করা যেতে পারে। কিন্তু আগের থেকে বা খালেদা জিয়া বা বিরোধী দল কাউকে যদি দায়ী করা হয়, এটা ঠিক না। অন্য ইস্যুতে কাদের চৌধুরীকে দায়ী করা যায়, তাকে দালাল বলা যেতে পারে, তাকে পাকিস্তানের সঙ্গে সে সহযোগিতা করতে বলা যায়। কিন্তু এই ইস্যুতে না বুঝে না জেনে প্রমাণ ছাড়া আমরা যেটা বলে দেওয়া, দিস নট রাইট থিং। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে যে গাফফার চৌধুরী নতুন কিন্তু কিছু বলেননি। বিশেষ করে বিদ্রোহের প্রথম দিনই দুটো খবর এসেছিল। একটা খবর হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহে যে ডিজি শাকির নিহত হয়েছে, সেই খবরটি কিন্তু আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমেই জেনেছি। তারা কি করে জেনেছেন আমরা জানি না, তবে বর্তমান যেহেতু তদন্ত চলছে, তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই জিজ্ঞাসা করতে চান আনন্দবাজার পত্রিকা বাংলাদেশ সরকারের নাই। আমি আসছি, আনন্দবাজার টু পাওয়ারফুল। তো একটা কথা আমরা এখানে বলছি, সেটা হলো কি যে ভারতীয় পত্রিকাগুলো বাংলাদেশ বিরোধী প্রচারণা একটু বেশি চালাচ্ছে। বিষয়টা বাংলাদেশের ভিতরে একটা বিদ্রোহ হয়েছে, সেই বিদ্রোহে ন্যায় হোক অন্যায় হোক, কি আছে না আছে, এটা তদন্ত সাপেক্ষ। কাজে ইসলামিস্টরা এটা করছে বা সন্ত্রাসীরা করছে, আনন্দবাজারে এই জাতীয় কথা বলা রাইট নাই। কারণ তারা তো জানেন অ্যাকচুয়ালি ভিতরে ঘটনাটা কি। তারা কিন্তু খুব, এটা কাকতালীয় আমি বলবো না, তারা নিশ্চিন্ত না হয়ে কি করে বললো যে ডিজি শাকিল নিহত যেদিন মারা গেছেন, যেদিন হত্যা করা হয়েছে, আমরা কিন্তু ঘটনাটা বেশ কয়েকদিন পরে জেনেছি, অন্তত 24 ঘন্টা পরে। অথচ আমাদের স্যাটেলাইট চ্যানেলগুলোর সাংবাদিকরা, বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন, তারা চেষ্টা করেছেন জানার জন্য, তারা জানতে পারেনি। আনন্দবাজার কি করে জানলো, সে প্রশ্ন কিন্তু না। কোন সংবাদপত্র হয়তো তাদের নিজস্ব সোর্স ছিল, ভিতরে জানতে পারে, সেটা কথা না। কথা সেই সোর্সটাকে সেটা জানলে কিন্তু এই বিদ্রোহের পেছনে কিছু কিছু তদন্তের সুবিধা হতো না। যেহেতু তদন্ত হচ্ছে, আমাদের সব অ্যাঙ্গেলেই তদন্ত করা উচিত। ক্ষতি কি? তো আনন্দবাজারকে সেখানে বাদ দেওয়ার, আনন্দবাজার এখানে এসে বিদ্রোহ করে না মোটামুটি, আমরা বলছি না, কিন্তু তাদের কাছে নিশ্চয়ই কিছু তথ্য থাকতে পারে যা তদন্তে সাহায্য করতে পারে। আনন্দবাজার না দিলে কি করবেন? কোন মাধ্যম, মিডিয়া মাধ্যম তো কাউকে সাক্ষী হয় না বা দেয় না। তার মানে এটা ঠিক আপনি কি আপনার সোর্স দিন। আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যমে কিন্তু সরাসরি সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম উল্লেখ করে বিডিআর বিদ্রোহের পেছনে তার ইন্ধন আছে। এবং এখন দেখা যাচ্ছে যে আব্দুল গাফফার চৌধুরী তারই প্রতিধ্বনি করেছেন মাত্র।